বধূর সাজে নববধূ তোরা বেলকুনির এলিঙে দাঁড়িয়ে আছে। তার আজ কেন জানি ভীষণ কষ্ট হচ্ছে। সেই জন্য দুই চোখ বয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে তার। এত চঞ্চল রাগী জেদি মেয়ে হঠাৎ করে শান্ত হয়ে গেছে, কারণ তার যে শুধু মা বাবার সেই কান্নায় জর্জরিত চেহারাটা চোখের সামনে ভেসে উঠেছে। তার মা বাবা যখন তাকে কুষাণের হাতে তার হাত মিলিয়ে দিল, তখন বারবার শুধু একটাই কথা বলেছে, মারে, আজ থেকে কুষাণই তোর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সম্পদের খেয়াল রাখিস, আর শ্বশুর বাড়িতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করিস। শ্বশুর শাশুড়ি ননদের কথার অবাধ্য হবি না কখনো। সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবি। আজ থেকে এরাই তোর আপনজন, আর এটাই তোর নিজের ফ্যামিলি। কিন্তু তোরা তো জেদের বসে কুষাণকে বিয়ে করেছে। সে তো কুষাণ আর তাদের বোনেদের উচিত শিক্ষা দেওয়ার জন্য এসেছে। কেন কুষাণ তার সাথে প্রেম করার সময় একের পর এক মিথ্যে কথা বলল? কেন তাকে ঠকিয়ে অন্য মেয়েকে দেখতে গিয়েছিল? কেন তাকে কুষাণ বিয়ে করতে চাইতো না? কেন কুষাণের বোনেরা তাকে নিয়ে সবসময় তিরস্কার করে কথা বলল? আর কেনই বা তাকে আনস্মার্ট মেয়ে বলে অপমান করলো? ওরা তো কুষাণের সাথে মিলেমিশে সংসার করার জন্যই তাকে বিয়ে করেনি। তবে এখন কেন জানি তার মনে হচ্ছে কাজটা সে ঠিক করেনি। কারণ বিয়েটা তো দুই একদিনের জন্য নয়। স্বামী আর স্ত্রীর বন্ধন হলো সবচেয়ে পবিত্রতম বন্ধন, যে সম্পর্কে থাকবে একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর অপরিসীম ভালোবাসা। কিন্তু কুষাণ যে তার ভালোবাসা যোগ্যই না। সে এক নম্বরের প্রতারক, চিটার, ভীতু একটা ছেলে, যার নিজেরই কোনো স্বাধীনতা নেই। মা বাবা বোনেদের কথা মতো ওঠে আর বসে। সবকিছু জেনে তবুও কেন তোরা কুষাণকে বিয়ে করলো? এতক্ষণ দিয়ে ভাবছে সে। আজ বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, আর মাঝে মাঝে হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকালে স্পষ্ট দেখা যায় তোরাকে। কুষাণ রুমে এসে যখন তোরাকে পেল না, তখন সে নিজেও বেলকুনিতে চলে গেল। বেলকুনির লাইটটা অফ ছিল বিধায় বেলকুনির একদম ঘুটঘুটে অন্ধকার দেখাচ্ছিল। তবুও বোঝা যাচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে সেখানে। কুষান্ত তোরার এমন সাহস দেখে সত্যি অবাক হলো। সে তো জানে তোরা বিদ্যুৎ চমকানোকে খুব ভয় পায়। কতবার যে ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরেছে তার ঠিক নাই। কিন্তু আজ দেখি পুরাই উল্টো। কুষাণ মনে মনে ভাবতে লাগলো, তোরার আবার এত সাহস কবে থেকে হলো? কুষাণ হাত বাড়িয়ে তোরাকে ধরতে গিয়ে আবারও তার হাত ফিরিয়ে নিল। কারণ তোরা এখন যে পরিমাণে তার উপর রেগে আছে, তাতে স্পর্শ করলে নির্ঘাত তুলকালাম শুরু করে দেবে। তার চেয়ে বরং ওকে ওর মতোই থাকতে দেওয়া হোক। আজ অযথা ঝামেলা করার মানেই হয় না। এইদিকে বৃষ্টির বেগ বেড়েই চলেছে। বৃষ্টির ছিটাফোঁটা কুষাণের হাতেও এসে পড়ল। কুষাণ তখন বলল, ভিজে যাবে তো, রুমের ভিতরে চলো। কুষাণের এমন কথা শুনেও ওরা সেই আগের মতোই নিশ্চুপ দাঁড়িয়ে রইল। এতক্ষণ সে ভালোই ছিল, কিন্তু কুষাণের কণ্ঠ শোনা মাত্র তার গা যেন জ্বলতে লাগলো। মনে হচ্ছে কেউ তার গায়ে শুকনা মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছে। তার ইচ্ছে করছিল এক্ষুনি কুষাণকে উচিত শিক্ষা দিতে, এক্ষুনি তাকে ইচ্ছা মতো পিটিয়ে তার মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি করে তার গায়ের জ্বালা মেটাতে। কিন্তু সেই সাহস আর হলো না তোরার। কারণ কুষাণ যে এখন তার স্বামী। স্বামীর গায়ে কি হাত তোলা ঠিক হবে? তার দাদি তাকে কেন যে স্বামীর গুরুত্ব শোনালো? এখন তোরা কুষাণকে তার অপরাধের শাস্তি দিবে কিভাবে? এদিকে কুষাণ ভাবলো তোরা তার কণ্ঠ শুনতে পারেনি, সেই জন্য আবারও একটু জোর গলায় বলল, এই যে শুনতে পাচ্ছ কি? রুমের ভিতরে আসতে বলছি তোমাকে। তোরা সেই কথা শুনেও নিজেই চিৎকার করে বলল, এত জোরে জোরে কথা বলার কি আছে? আমি কি বয়রা নাকি? শুনতে পাচ্ছি সব। তোমার ইচ্ছা হলে তুমি রুমে চলে যেতে পারো, আমার এখানেই বেশ ভালো লাগছে। কুষাণ তোরার এমন ঝাঁঝালো কণ্ঠ শুনে কিছুই মনে করলো না, কারণ তোরা এমন রকচটা স্বভাবেরই তা কুষাণ ভালো করেই জানে। কিন্তু কুষাণের মা বাবা তো তোরাকে শান্তশিষ্ট আর ভদ্র মেয়ে ভেবেই বিয়ে করিয়ে দিল তার সাথে। তারা তো আর জানে না এই ভদ্র মেয়ের এজের কথা। জানলে কখনোই এত বড় ভুল করতো না তারা। কুষাণ আবারও শান্ত সুরে বলল, বৃষ্টির পানি শরীরে পড়লে তোমার তো ঠান্ডা লেগে যাবে। তোমার তো আবার একটুতেই সর্দি লাগে।
নর্মাল পানি ধরলেও হতো। কুষাণ পুরো কথা শেষ না করতেই তোরা রুমে চলে এলো আর ডাইরেক্ট বিছানায় গিয়ে শুয়ে পড়লো। সে এমন ভাবে শুয়ে পড়লো মনে হচ্ছে পুরো বিছানাটা তার একার জন্য। কুষাণ তোরাকে রুমে যাওয়া দেখে তাড়াতাড়ি করে বেলকনির দরজাটা লাগিয়ে নিজের রুমে চলে এলো। কিন্তু এ কি, তোরা তো শাড়ি আর গয়না পরেই শুয়ে পড়েছে। কুষাণ এবার আর কিছু বলল না তোরাকে, কারণ এমনিতেই তোরা এখন যেভাবে চেতে আসে তাকে শাড়ি আর গয়না খোলার কথা বললে আবার তাকে দর্জনখানিক কথা শুনিয়ে দেবে। আজ ওর সাথে ঝামেলা করাই যাবে না, এই ভেবে কুষাণ একদম বেডের এক পাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। আজ কুষাণের মনে হচ্ছে এই রুমটা তোরার আর এই বেডটা তোরার বাবা মা তাকে যৌতুক হিসেবে দিয়েছে, সেই জন্য তাকে এইভাবে অল্প একটু জায়গাতে শুতে হচ্ছে। তবে কুষাণ একটা জিনিস খেয়াল করলো, তোরার পাশে শোয়ার পরেও তোরা কিছু বলল না। কুষাণ তো ভেবেছিল তাকে যে আজ বেড থেকে উঠিয়েই দেবে না, সেই জন্য কুষাণ আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে তোরা তাকে বেড থেকে উঠিয়ে দিলে সে মেঝেতে ঘুমিয়ে পড়বে। তোরার কি রাগ তাহলে একটু কমেছে? না, এটা প্রচন্ড ঝড় আসার আগে শান্ত পরিবেশ। এদিকে শাড়িতে থাকা চুমকিগুলো তোরার শরীরে ফুটতে লাগলো, সেই জন্য তোরা বারবার হাত দিয়ে সেগুলো সরিয়ে দিতে লাগলো। তোরার অসহ্য লাগছে, তবুও রাগের কারণে শাড়ি চেঞ্জ করতে পারছে না সে। এদিকে কুষাণও ঠিক করলো সেও নিজের থেকে কিছু বলতে যাবে না, কারণ সে ভালো করেই জানে ওর ভালো করতে যাওয়া মানে তার নিজের বিপদ ডেকে আনা। কুষাণ সেই জন্য চুপচাপ ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু তার কিছুতেই ঘুম আসলো না। সে মনে মনে ভাবতে লাগলো, আজ কি সুন্দর একটা ওয়েদার, বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, পাশে তার সদ্য বিবাহিত স্ত্রী। অ্যারেঞ্জ ম্যারেজ হলে একটা কথা ছিল, কিন্তু ওরা তো তার লাভার। ভালোবাসার বিয়ে হওয়ার সত্ত্বেও সে বউ এর হাত ধরতে সাহস পাচ্ছে না। এতটাই কাপুরুষ কুষাণ। একবার কি চান্স নিবে সে? না থাক, আর একটু রাগ কমুক তার। এই বলে কুষাণ আবার ঘুমানোর চেষ্টা করলো। এদিকে রুমের লাইট অন থাকায় তার আর ঘুমাতে বেশ অসুবিধা হচ্ছিল, কারণ সে কখনোই এমন উজ্জ্বল আলোতে ঘুমাতে পারে না। কুষাণ তখন রুমের লাইট অফ করার জন্য চলে গেল। এইদিকে লাইট অফ করতেই ওরা সাথে সাথে চিৎকার করে চেঁচিয়ে উঠল। সে এক নিঃশ্বাসে বলল, এটা কি করলে? এটা তোকে আমার পারমিশন বাকি তো লাইট অফ করতে বলেছে, তাড়াতাড়ি লাইট অন কর। কুষাণ সুইচ এর কাছে দাঁড়িয়ে আছে, কারণ লাইট অফ করার 1 সেকেন্ড না হওয়া তাতেই তোরার এমন চিৎকার। কুষাণ সেই জন্য তাড়াতাড়ি করে লাইট অন করলো। তোরা হঠাৎ নিজেই কুষাণের কাছে এগিয়ে আসলো আর কুষাণের টি শার্ট ধরে টেনে বলল, রোম্যান্স করার স্বাদ জাগছে? বউয়ের সাথে বাসর করার ইচ্ছা হচ্ছে? সেই স্বপ্ন সারা জীবনের জন্য ভুলে যাও চান্দু। তোমার শুধু নামেই বিয়ে হয়েছে। বউয়ের সাথে রোম্যান্স করার পরিবর্তে প্রতিদিন বউয়ের টর্চার ভোগ করতে হবে তোমাকে। কুষাণ তোরার কথা শুনে বলল, তুমি সবসময় 2 লাইন একটু বেশি বোঝো। মেয়ে মানুষ একটু কম বোঝাই ভালো। আমার মনে এইসব চিন্তা আসেনি, আর আসবেও না। এই বলে কুষাণ বেডে যেতেই হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ শুনতে পেল, কারণ ওরা এমন জোরে চিৎকার দিয়েছে যা শুনে কুষাণের পরিবারের সবাই জেগে উঠেছে। সেই জন্য কামিনী চৌধুরী তাড়াতাড়ি করে উঠে এসেছে। কামিনী চৌধুরীর পিছু পিছু জারিফ চৌধুরীও এসেছে। কুষাণ আওয়াজ শুনে দরজা খুলে দিল। কামিনী চৌধুরী তখন বলল, কুষাণ, কি হয়েছে বাবা? ওর রুম থেকে চিৎকার শব্দ আসলো কেন? কুষাণ তখন বলল, ওই, কে চিৎকার করেছে? তুমি হয়তো ভুল শুনেছো আম্মু। কামিনী চৌধুরী তখন বলল, ভুল শুনেছি আমি? কি বলছিস? এই বলে কামিনী চৌধুরী তোরার কাছে গিয়ে বলল, এই মেয়ে, সত্যি করে বলো তো কি হয়েছে? তোরা কি উত্তর দেবে বুঝতে পারছিল না। তখন জারিফ চৌধুরী বলল, এই, তুমি কি এত রাতে এখনো এই রুমেই বসে থাকবে? চলো তো রুমে, আমার ঘুম ধরেছে। আমি কত করে বললাম যেও না, কিছু হয়নি, তবুও শুনলে না। এই বলে জারিফ চৌধুরী কামিনীকে রেখেই চলে গেলেন তার রুমে। কামিনী চৌধুরী হঠাৎ খেয়াল করলো ওরা এখনো শাড়ি চেঞ্জ করেনি, সেই জন্য তিনি বললেন, শাড়ি এখনো খোলনি কেন? তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। ওরা সেই কথা শুনে চলে যেতে ধরলেন।
কামিনী চৌধুরী বলল, আমার বাবু কিন্তু আলোতে ঘুমাতে পারে না, সুইচটা অফ করে দিও। আর বাবু ঘুমালে ওর গায়ে একটা কাঁথা দিও। আর শেষ রাতে এসিটা অফ করে দিও। বাবুর গায়ের কাঁথাটা সরিয়ে দিও। ও কিন্তু ঘুমালে কিছুই টের পায় না। আজ থেকে আমার বাবুর কিন্তু সব দায়িত্ব তোমার। সবসময় মনে রাখবা, একটাই ছেলে আমার, বংশের একমাত্র প্রদীপ সে। হঠাৎ কামিনী চৌধুরী দেখল টেবিলের উপরে এখনো দুধটুকু পড়ে আছে। তা দেখা মাত্রই কামিনী চৌধুরী গ্লাসটা নিয়ে কুষাণের কাছে গিয়ে বলল, বাবু, দুধ এখনো খাসনি কেন বাবা? এই বলে কামিনী চৌধুরী নিজেই খাইয়ে দিতে লাগলো। কুষাণ তখন বলল, আম্মু, থাক না এখন, পরে খেয়ে নেব। না, এখনই খেতে হবে। আর হ্যাঁ, বেশি রাত পর্যন্ত জেগে থাকিস না যেন। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস বাবা, সকালে আবার হাঁটতে বের হতে হবে কিন্তু। এই বলে কামিনী চৌধুরী চলে গেলেন। ওরা কামিনী চৌধুরীর কথা শুনে একদম আশ্চর্য হয়ে গেল। কারণ কামিনী চৌধুরী যে এখনো কুষাণকে ছোট বাচ্চা মনে করে। কুষাণ এবার দরজাটা লাগিয়ে দিয়ে ওরার কাছে গিয়ে বলল, এইভাবে এত জোরে চিৎকার করলে কেন? একটু ভালো করে বললে কি হতো? সবাই কি ভাববে এখন? ওরা এখন বলল, যা ভাবে ভাববে। তুমি আমার থেকে পারমিশন না নিয়ে আগেই লাইট অফ করলে কেন? আগে এটা তো জানা উচিত ছিল যে আমি আলোতে না অন্ধকারে ঘুমাবো। আমি যতদিন তোমার সাথে তোমার রুমে আসি ততদিন লাইট অফ হবে না, বুঝেছো? কুষাণ হঠাৎ ওরাকে শক্ত করে জড়িয়ে ধরল, কারণ হালকা করে জড়িয়ে ধরলে সে সহজেই ছাড়িয়ে নেবে। ওরা তখন বলল, কুষাণ, ছাড়ো আমাকে, আমাকে ধরার পারমিশন তুমি কোথা থেকে পেলে? কুষাণ তখন বলল, এত রেগে আছো কেন তুমি? আগে আসল কাহিনীটা তো শুনবে। ওরা সেই কথা শুনে বলল, আমি তোমার কোনো কাহিনী শুনতে চাই না, ছাড়ো আমাকে বলছি, তা না হলে আবার চিৎকার দিব কিন্তু। কুষাণ সেই কথা শুনে ছেড়ে দিল তোরাকে। কুষাণ এবার তোরার হাত ধরে বলল, বিশ্বাস করো তোরা, আমি নিজের ইচ্ছাতে সেই দিন রাত্রি দেখতে যাইনি। দুলাভাইরা হঠাৎ আমাকে জোর করে নিয়ে গেছে। তারা বলেছে কোনো এক রিলেটিভের বাড়িতে নিয়ে যাবে আমাকে। ওরা কুষাণের কথা শুনে হাসতে হাসতে বলল, তুমি যে কত বড় নাটকবাজ তা আমি ভালোভাবেই বুঝে গেছি। কে জানে, স্বামীর অধিকার ফলানোর জন্য আবার নতুন করে অভিনয় শুরু করে দিয়েছো। কুষাণ তখন বলল, আমাকে কি তোমার এতটাই খারাপ ছেলে মনে হয় যে তোমার পারমিশন ব্যতীত তোমাকে আমি টাচ করব? ওরা সেই কথা শুনে হঠাৎ কুষাণকে ধাক্কা দিতে দিতে বলল, শুধু খারাপ না, তুমি একটা চিটার, নাম্বার 1 ধোঁকাবাজ। তোমাকে আমি কতবার বলেছি বিয়ের কথা, তোমার পরিবারকে জানাতে বলিনি? তুমি সবসময় কি বলে আমাকে সান্ত্বনা দিয়েছো মনে আছে? তুমি সবসময় বলতে আরো 5 বছর পর তোমার নাকি বিয়ে দেবে। আচ্ছা, সেই দিন যদি রাত্রিটা আমি না থাকতাম, আমার পরিবর্তে যদি অন্য কোনো মেয়ে থাকতো, তখন তো তার সাথে তোমার বিয়ে হয়ে যেত। তুমি বলেছিলে তোমার কোনো বোন নাই, তুমি জব করো, মা বাবাকে নিয়ে শহরে থাকো। এইসব মিথ্যে কথা কেন বলেছিলে? ঈশান তখন কোনো উত্তর দিল না। ওরা তখন বলল, এখন উত্তর দিচ্ছ না কেন? আমার তো এখন মনে হচ্ছে তুমি আমাকে জীবনেও বিয়ে করতে না। এইভাবে সারা জীবন ঘুরিয়ে নিয়ে বেড়াতে আমাকে, বিয়ে করে বাচ্চার বাপ হইতে, তবুও তুমি আমার সাথে প্রেম চালিয়ে যাইতে। ঈশান তখন বলল, তুমি দেখলে আমি ছেলেটা ভালো না, আমি খারাপ, আমি প্রতারক, তাহলে জেনে বুঝে কেন রাজি হলে বিয়েতে? ওরা সেই কথা শুনে রাগ করে বলল, এত সহজ না রে তোরার হাত থেকে বাঁচা। তুই আমাকে ঠকিয়ে অন্য মেয়েকে বিয়ে করবি, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? তোর জীবন টানা টানা করবো, তবেই দম নেব। কুষাণ তখন আবার ওরার হাত ধরে বলল, ওরা, একটু শান্ত হও, একটু মাথা ঠান্ডা করো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, আমি শুনবো না তোর কথা। কুষাণ তখন বলল, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো, অযথাই আমাকে খারাপ ছেলে ভাবছো। আমি কিন্তু মোটেও খারাপ ছেলে না, আর আমি তোমাকে কখনোই ঠকাতে চাইনি। আমি যে মিথ্যে কথা বলেছি তার কিছু কারণ ছিল, প্লিজ বিলিভ মি। ওরা তখন কুষাণের হাত জোড়ে করে একটা ঝাটকা দিয়ে
আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিন্তু কুষাণ বেডে আসতেই তোরা বলল, তুই আজ থেকে এই বিছানায় শুতে পারবি না, আমি তোর সাথে এক ঘরে কিছুতেই থাকতে পারবো না। কুষাণ তখন রাগ করে একটা বালিশ নিয়ে বাইরে চলে গেল। তবে কুষাণ বুঝে গেল সে ভালোভাবেই ফেঁসে গেছে। এবার আর তার নিস্তার নাই। তার ভাগ্যে এখন কি আছে তা উপরওয়ালাই জানে। কুষাণ যখন বাইরের বারান্দায় গেল শুতে, সে যেতে পেল সেখানে তার বড় দুলাভাই শাহিন নাক ডেকে ডেকে ঘুম পাড়ছে। কুষাণ বুঝতে পারল না কিছুতেই শাহিন তার নিজের রুম বাদ দিয়ে এখানে কেন। কুষাণ সেই জন্য এবার তাদের গেস্ট রুমে চলে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখে তার মেজ দুলাভাই মাহিন শুয়ে আছে। কুষাণ কিছুতেই বুঝতে পারল না তার দুলাভাইরা এইভাবে যেখানে সেখানে শুয়ে আছে কেন। কুষাণ কোনো উপায় না দেখে আবার তার নিজের রুমে চলে গেল। তোরা কুষাণকে দেখা মাত্রই বলল, আবার এসেছো তুমি? বললাম না এই ঘরে থাকতে পারবে না তুমি। কুষাণ তোরার সাথে কোনো কথা না বলে জামাটা পরে সেখানেই শুয়ে পড়ল। তোরা এখন বেড থেকে উঠে এসে বলল, তুমি কি রুম থেকে বের হবে না আমি এখন জোরে জোরে চিৎকার করব? যা মন চাই করো গিয়ে, আমি এখানেই ঘুমাবো। তোরা সেই কথা শুনে চিৎকার করতেই কুষাণ তার মুখ চিপিয়ে ধরে বলল, আমি কি তোমার সাথে বাসর করতে চাইছি? তাহলে কেন আমাকে থাকতে দিচ্ছ না এই রুমে? আমি তোমাকে না শুলেই তো হলো, তোমার দিক তাকাবো না। তোরা এখন বলল, ঠিক আছে তাহলে এটাই ডিল হয়ে যাক। কিসের ডিল? তোরা তখন বলল, যদি ভুল করেও আমার দিকে কুনজরে তাকাও আর আমার কাছাকাছি আসতে চাও, তাহলে আমি জোরে করে হাতে একটা কামড় দিব আর 10 বার খামচি দিয়ে ধরবো। রাজি আছো? কুষাণ তোরার এইরকম শাস্তি শুনে হাত দিয়ে তার মাথায় আঘাত করতে করতে বলল, হায় রে কপাল আমার, এ কোন দুনিয়ায় আছি আমি? কোন দুঃখে জেনে বুঝে এই কালনাগিনীটাকে বিয়ে করতে গেলাম। নিজের রুম, নিজের বাড়ি,